শুভেচ্ছা বন্ধুরা। জাতিসংঘের মতে এই মুহূর্তে সুদানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট চলছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, কোটি কোটি মানুষ গৃহহীন হয়েছে এবং এমন সব ভয়ানক দৃশ্য সামনে আসছে যা বিশ্বাস করা কঠিন। 27 অক্টোবর 2025 ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব সুদানের আল ফাসার শহরে কিছু স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণ প্রকাশ করে। এই ছবিগুলোতে যা দেখা গেছে তা অত্যন্ত ভয়াবহ ছিল। মৃতদেহের অনেক স্তূপ যার চারপাশে এত রক্ত ছড়িয়েছিল যে স্যাটেলাইট থেকে আশেপাশের এলাকা লাল দেখাচ্ছিল। এই রিপোর্টে বলা হয়েছে যে এই শহরে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় নন আরব উপজাতিদের পদ্ধতিগত জাতিগত নিধন করা হচ্ছে। তো আসুন বুঝে নেওয়া যাক যে সুদানে ঠিক কি ঘটেছে এবং এর পেছনের কারণগুলো কি। বন্ধুরা, আমরা যদি মানচিত্রে দেখি তবে সুদান দেশটি আফ্রিকার উপরের অংশে মিশরের ঠিক নিচে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে অনেকগুলো আফ্রিকান দেশ যেমন লিবিয়া, চাদ এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আর পূর্বে রয়েছে লোহিত সাগর। সেই লোহিত সাগর যার অন্য পাশে সৌদি আরব এবং বাকি মধ্যপ্রাচ্য অবস্থিত। মধ্যপ্রাচ্যের মতোই সুদানের প্রায় 95% জনসংখ্যা মুসলিম, নির্দিষ্ট করে বললে সুন্নি মুসলিম। কিন্তু এখানে যে পার্থক্যটা দেখা যায় তা হলো মানুষের জাতিসত্তায়। দেশের মোট জনসংখ্যা প্রায় 5 কোটি এবং এর মধ্যে 70% মানুষ আরব মুসলিম। বাকি যে 30% রয়েছে তাতে আফ্রিকান উপজাতিরা রয়েছে, যেমন ফুর, জাগুয়া, বার্টি, নুবা। কিন্তু এই সব উপজাতিরাও প্রধানত সুন্নি মুসলিমই। খ্রিস্টান এবং অন্যান্য ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্মের জনসংখ্যা মাত্র 1-2% আশেপাশেই রয়েছে। সুদানের পুরা দেশে সম্পদের কোনো কমতি নেই। এটি আফ্রিকার তৃতীয় বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ। এখানে প্রতি বছর প্রায় 60,000 কেজির বেশি সোনা উৎপাদিত হয়। কিন্তু এত সোনা থাকা সত্ত্বেও সুদান বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে পড়ে, কারণ এর 90% সোনা বেআইনিভাবে বাইরে পাচার করে দেওয়া হয়। এর ফলে সরকারের কোনো আয় হয় না এবং উল্টো যেটা হয়, এই স্বর্ণ পাচারের কারণে সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র কেনার টাকা পেয়ে যায়। 1956 সালে ব্রিটিশ মিশরীয় শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর সুদান বেশিরভাগ সময় সামরিক এবং স্বৈরাচারী শাসনেই ছিল। এখানে সবচেয়ে দীর্ঘ সময় ধরে একনায়কত্ব চালানো জেনারেল ওমর হাসান আল বশির 1989 সালে বেসামরিক সরকারের তক্তা উল্টে দিয়েছিলেন। এরপর তিনি সমস্ত ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে নেন এবং 30 বছর ধরে রাজত্ব করেন। এই 30 বছরে যা কিছু খারাপ কল্পনা করা যায় তা এই দেশটির সাথে হয়েছে। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, অসমতা, গৃহযুদ্ধও হয়েছে। 2011 সালে দেশটি ভাগও হয়ে যায় যখন দক্ষিণ সুদান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন দেশ হয়ে ওঠে। অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে গত 17 বছর ধরে জিডিপি নেগেটিভে রয়েছে। 2019 সালে এত খারাপ অবস্থা সহ্য করার পর মানুষ অবশেষে প্রতিবাদ করতে রাস্তায় নামে। দেশ জুড়ে আল বশিরের বিরুদ্ধে বড় মাত্রায় প্রতিবাদ হয়, কিন্তু তারপর দুর্ভাগ্যজনক বিষয়টি হলো যে এই প্রতিবাদগুলো হাইজ্যাক করে নেওয়া হয় দুইজন সামরিক জেনারেলের দ্বারা। একজন সুদানের সেনাবাহিনীর জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান এবং অন্যজন তার প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। এরা দুজনে মিলে আল বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কিন্তু প্রতিবাদরত মানুষের দাবি ছিল যে দেশে গণতন্ত্র আসুক। তাই আগস্ট 2019-এ সেনাবাহিনী মানুষের এই দাবি মেনে নেয় এবং নির্বাচন করাতে রাজি হয়। কিন্তু নির্বাচন হওয়া পর্যন্ত দেশ চালানোর জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা হয়। একে কাউন্সিল বলা হতো এবং আল বুরহান নিজেকে এই কাউন্সিলের প্রধান এবং দাগালোকে এর ডেপুটি প্রধান বানিয়ে নেন। মানুষের মনে হয়েছিল এটা বড় কোনো ব্যাপার নয়, কিছু সময়েরই তো কথা। কিন্তু আফসোস, অক্টোবর 2021-এ আল বুরহান এই তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দেন এবং সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। দাগালো তার ডেপুটি হয়েই থাকেন। কিন্তু অবস্থা খারাপ থেকে আরো খারাপ তখন হয় যখন এই দুইজনের নিজেদের মধ্যেই ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ঝগড়ার পেছনে প্রধান কারণ ছিল যে সুদানের সেনাবাহিনী চেয়েছিল আরএসএফকে সশস্ত্র বাহিনীর সাথে মিশিয়ে দেওয়া হোক। আরএসএফ এর বিরুদ্ধে ছিল, কারণ এমনটা করা মানে তার ক্ষমতা শেষ হয়ে যাওয়া। এছাড়া দাগালো এবং আল বুরহানের মধ্যে এই বিষয়টি নিয়েও সংঘাত ছিল যে সেনাবাহিনীর প্রধান কে থাকবেন। দুই জেনারেলের কেউই নিজেদের ক্ষমতা, প্রভাব এবং সম্পদ হারাতে চাইছিল না। বন্ধুরা, এখানে সোনা এই বিবাদে একটি অনেক বড় ভূমিকা পালন করে। সেনাবাহিনী এবং আরএসএফ উভয়ই নিজেদের অংশের অনেকগুলো সোনার খনি নিয়ন্ত্রণ করত। যখন এই দুইজনের মধ্যে ঝগড়া শুরু হলো তখন আরএসএফ সারা দেশে তাদের সদস্যদের মোতায়েন করে দিল এবং সেনাবাহিনী এটাকে হুমকি হিসেবে দেখল।
এবং 15 এপ্রিল 2023-এ এই দুইজনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের শুরুতে সেনাবাহিনীর কাছে বেশি সম্পদ ছিল, কিন্তু আরএসএফ গত কয়েক বছরে একটি শক্তিশালী বাহিনী হয়ে উঠেছিল। লড়াইয়ের শুরুতেই আরএসএফ সুদানের রাজধানী খার্তুম এবং প্রেসিডেন্সিয়াল প্যালেসে দখল করে নেয়। প্রায় 2 বছর লড়াইয়ের পর মার্চ 2025-এ সেনাবাহিনী খার্তুমকে পুনরুদ্ধার করে, কিন্তু এর 2 মাস পরেই জুন 2025-এ আরএসএফ বড় জয় পায় এবং তারা লিবিয়া ও মিশরের সীমান্তে অবস্থিত অনেকগুলো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখনকার মানচিত্র যদি আপনারা দেখেন তবে তা কিছুটা এমন দেখায়। সুদান দেশের প্রায় পুরো পশ্চিম অংশ আরএসএফ এর নিয়ন্ত্রণে রয়েছে। দারফুর এবং কার্ডোফান এলাকাগুলো এর অন্তর্ভুক্ত। অন্যদিকে সুদানের উত্তর এবং পূর্বে যে অংশগুলো রয়েছে তা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। পুরো দেশ আরও একবার ভাগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং আমি অবাক হব না যদি আগামী কয়েক বছরে আমরা আবারও দেখতে পাই যে এখানে একটি নতুন দেশের জন্ম হচ্ছে। খুব সম্ভবত এই আরএসএফ নিয়ন্ত্রিত পশ্চিম সুদান আলাদা হয়ে নিজেদের দেশ গঠন করবে। এমনটা আমি এই জন্য বলছি কারণ এইখানে উভয় অংশেই অনেকগুলো সোনার খনি রয়েছে এবং এই দুই পক্ষই এই সোনার খনি ব্যবহার করছে অস্ত্র কেনার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ে আসল মূল্য সুদানের সাধারণ মানুষকে চোকাতে হচ্ছে। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত 1.5 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 1 কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়েছে। দেশে হাসপাতাল এবং স্কুলের মতো বেশিরভাগ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অনেক জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বক্তব্য, যদি যুদ্ধ না থামে তবে শীঘ্রই সুদানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষের সংকট তৈরি হতে পারে। এছাড়া এই যুদ্ধ পুরনো জাতিগত সংঘাতগুলোকে আবারও জাগিয়ে তুলেছে, বিশেষ করে দারফুর অঞ্চলে। 2003 সালে দারফুরে সরকারের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল নন আরব উপজাতিরা। জবাবে আল বশির আরব উপজাতিদের থেকে লোক নিয়োগ করে একটি আরব মিলিশিয়া বাহিনী দাঁড় করিয়ে দেন। এর নাম দেওয়া হয় জানজাভিদ। জানজাভিদ একটি আরবি শব্দ যার অর্থ হল ঘোড়ায় চড়া শয়তান। এই জানজাভিদ সাধারণ নাগরিকদের উপর খুব নৃশংস হামলা চালিয়েছিল। ধর্ষণ এবং গণহত্যাকাণ্ড চালানো হয়েছিল। 2008 সাল পর্যন্ত 3 লাখ মানুষ মারা গিয়েছিল। এদের মধ্যে বেশিরভাগ মানুষ ফুর, মাসালিত এবং জাগুয়া আফ্রিকান উপজাতির ছিল। আমেরিকা সেই সময় একে গণহত্যার সমতুল্য বলেছিল। আন্তর্জাতিক চাপের কারণে 2013 সালে প্রেসিডেন্ট আল বশির এই জানজাভিদকে নতুন রূপ দিয়ে এর নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস রেখে দেন এবং জেনারেল দাগালোকে এর প্রধান বানানো হয়। এখন 2013 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই আরএসএফ দারফুরের সেই একই জাতিগত হিংসা আবার করছে, যা এরা 2013 সালে করেছিল। নন আরব আফ্রিকান উপজাতি গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। 2টি শহর এল জেনিনা এবং আল ফাসার থেকে বিশেষ করে এমন রিপোর্ট এসেছে যা অত্যন্ত ভয়ঙ্কর। মে 2024-এ হিউম্যান রাইট ওয়াচ বলেছিল যে পশ্চিম দারফুরে এল জেনিনাতে মাসালিত উপজাতির জাতিগত নিধন করা হচ্ছে। আরএসএফ একে একটি আরব অঞ্চলে পরিণত করতে চায়। আরও একবার মানচিত্রটি দেখুন। সুদান আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি সেতুর মতো কাজ করে। দ্বিতীয়ত লোহিত সাগর, যা মাঝখান দিয়ে গেছে। এটি একটি প্রধান বাণিজ্যিক পথ। এই সবকিছুর কারণে অনেকগুলো অন্য দেশের ওপরও অভিযোগ উঠছে সুদানের এই যুদ্ধে জড়িত থাকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে রাশিয়া, চীন, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো বড় মাত্রায় অস্ত্র সরবরাহ করছে। সবচেয়ে বড় অভিযোগ আরব আমিরাতের উপর উঠছে যে তারা দাগালোর আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে এবং বিনিময়ে আরএসএফ এর কাছে সোনা নিচ্ছে। অন্যদিকে ইরান, মিশর এবং সৌদি আরবের মতো দেশগুলো সেনাবাহিনীর সমর্থনে রয়েছে। এখন প্রশ্ন হলো বন্ধুরা, এরপর কি হবে? এই যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন জায়গায় অনেকবার শান্তি আলোচনা হয়েছে, যা প্রতিবার ব্যর্থ হয়েছে। বর্তমানে আরএসএফ আমেরিকা, মিশর, আরব আমিরাত এবং সৌদি আরবের প্রস্তাবিত 3 মাসের মানবিক যুদ্ধবিরতি মেনে নিয়েছে, কিন্তু সেনাবাহিনী এখনো এটি মেনে নেয়নি। জাতিসংঘের মতে সুদানে 3 কোটি মানুষের অর্থাৎ 60% মানুষের সাহায্যের প্রয়োজন। এর জন্য 2025 সালে তাদের প্রায় $4.2 বিলিয়ন প্রয়োজন হবে, কিন্তু বিশ্বজুড়ে তারা এখনো পর্যন্ত মাত্র $1.45 বিলিয়ন সাহায্য পেয়েছে। সুদানের এই পুরো কাহিনীটি 3 জন লোভী মানুষের। একজন এদের স্বৈরাচারী শাসক এবং 2 জন এদের এই সামরিক জেনারেল। শুধুমাত্র এদের ক্ষমতা এবং টাকার খিদে পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। এত বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে গরিব দেশ হয়ে বসে আছে।
আর দুর্ভাগ্যজনক বিষয়টি হলো যে বিশ্বের বেশিরভাগ দেশের এই দেশটির ব্যাপারে কোনো মাথাব্যথা নেই, কারণ তাদের নিজেদের কোনো ক্ষতি হচ্ছে না। তাই একে দ্য ফরগটেন ওয়ারও বলা হয়।